কোরাপুটের প্রথম পর্বের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি সমলেশ্বরী এক্সপ্রেসে চেপে কলকাতা থেকে কোরাপুট পৌঁছানোর ইতিবৃত্ত। সন্ধান দিয়েছি আমাদের কোরাপুটে থাকা আস্তানার। তাই সেই ভিডিওটা দেখে না থাকলে নিশ্চয়ই একবার দেখে নিন। উপরে আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেয়া থাকলো। গুড মর্নিং ফ্রম কোরাপুট। আজকে হচ্ছে আমাদের কোরাপুট সাইট সিইং এর প্রথম দিন। এখন বাজে হচ্ছে আপনার সকাল 7:30। আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি কোরাপুট সাইট সিইং এ বেরোবার জন্য। কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই কোরাপুটে কিন্তু টোটাল 10 থেকে 15খানা ফেমাস সাইট সিইং এর জায়গা আছে। আর এই প্রত্যেকটা সাইট সিইং এর প্লেস যদি আপনি কভার করতে চান তাহলে আপনার হাতে রাখা উচিত মোটামুটি 3টে দিন। বাট আমাদের এবারের কোরাপুট ট্রিপ হচ্ছে টোটাল 2 দিনের। তাই আমরা হয়তো এই 15 থেকে 16খানা জায়গা বা 10 থেকে 15খানা জায়গা হয়তো কভার করতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করছি যে ম্যাক্সিমাম যে ফেমাস টুরিস্ট স্পটগুলো আছে সেগুলোকে কভার করা। তাই এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর আশা করি যে আপনারা যদি এই দুটো পর্বের কোরাপুট ভিডিও দেখে নেন তাহলে কিন্তু আশা করছি যে আপনাদের কোরাপুট ট্রিপ নিয়ে অনেক প্রশ্নেরই উত্তর আপনারা পেয়ে যাবেন। এই ম্যাপটার সাহায্যে আমাদের ডে 1 এবং ডে 2 এর ভিজিট করা জায়গাগুলো হাইলাইট করার চেষ্টা করেছি। কাইন্ডলি ভিডিওটা পজ করে একবার জায়গাগুলোর ওপর চোখ বুলিয়ে নিতে পারেন। আর একটা জিনিস বলে রাখি, এই কোরাপুট জায়গাটা কিন্তু অন্ধ্রপ্রদেশ বর্ডারের খুব কাছাকাছি। আর এখান থেকে হচ্ছে আরাকু ভ্যালির ডিস্টেন্স বাই রোড 120 থেকে 125 কিলোমিটার। তাই আপনারা যদি একটা লং ট্যুরের প্ল্যান করে আসেন তাহলে কিন্তু এই যে আরাকু ভ্যালিটাও এই কোরাপুট ট্রিপের সঙ্গে ইনক্লুড করে নিতে পারেন। এই যে কোরাপুটের সাইট সিইং এর যে প্লেসগুলো আছে সেগুলো কিন্তু অনেক দূরে দূরে অবস্থিত। তাই কোরাপুটে যদি আপনি সাইট সিইং এ যেতে চান তাহলে কিন্তু আপনার একটা গাড়ি মাস্ট। আমরা অলরেডি একটা গাড়ি এখান থেকে আগেই বুক করে নিয়েছিলাম এবং আমাদের যদি এই গাড়িটার সঙ্গে যা ট্রিপের এক্সপিরিয়েন্স হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানাবো একদম ট্রিপের শেষে। আর এই গাড়ির ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে অ্যাড করে রাখবো। আরেকটা জিনিস কি, এই যে কোরাপুটের যে সমস্ত সাইট সিইং এর প্লেসগুলো আছে সেগুলো যদি আপনি খুব ভালোভাবে কভার করতে চান তাহলে কিন্তু আপনাকে যতটা তাড়াতাড়ি আপনি বেরোতে পারেন ততটা তাড়াতাড়ি মানে আপনার জন্যই সুবিধা। আমরা আজকে শুরু করেছি সকাল 7:30টায়। আর আজকে আমাদের কোরাপুট সাইট সিইং এর ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে গুপ্তেশ্বর টেম্পল, যেটা এই কোরাপুট থেকে 80 কিলোমিটার, অলমোস্ট নিয়ার অ্যাবাউট 80 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই গুপ্তেশ্বর যাওয়ার মাঝখানেই আমাদের কোথাও করে নিতে হবে একটা রাস্তায় দাঁড়িয়ে সকালের ব্রেকফাস্ট। আচ্ছা, আমরা এখন একটা জায়গাতে দাঁড়িয়েছি সকালের ব্রেকফাস্ট করার জন্য। জায়গাটা হচ্ছে এইটা, হোটেল মা তারিণী। এই জায়গাটার নাম হচ্ছে হোটেল মা তারিণী। আর এটা হচ্ছে যে এখানকার জেপুর আছে, জেপুরের গান্ধী চক মার্কেটে এই দোকানটা। আমাদের ড্রাইভার দাদা এই দোকানটায় নিয়ে এলো। আচ্ছা, এই ট্রিপে আমার সাথে কে কে এসছে এটা দেখিয়ে দিই। এই হচ্ছে রাজদীপ স্যার, এটা হচ্ছে রিতম স্যার, এটা হচ্ছে অভি স্যার। আর এই ট্রিপটায় কিন্তু পুরো রাজদীপের ব্যাপারটা অর্গানাইজ করেছে আর কি। আর তার সাথে হেল্প করেছে হচ্ছে আমাদের অভি স্যার। এই সে কোনো কাজ করে না, চুল ঠিক করতে ব্যস্ত। আচ্ছা, আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোলাম। এখানে কিন্তু মশলা ধোসা নিয়েছে মাত্র 40 টাকা। এবং এখানে একটা ইউনিক জিনিস কি দেখছিলাম যে সাম্বারের জায়গায় একটা ঘুগনি দিয়েছে। আমার ওটা বেশি ভালো লাগলো সাম্বারের থেকে, জানি না কেন। আর এই জায়গাটা কিন্তু মানে ব্রেকফাস্ট খুবই ভালো খেতে, মানে তারপর দামটা এত কম, মানে একটা মশলা ধোসা 40 টাকা। জায়গাটা মাস্ট রেকমেন্ডেড আপনাদের জন্য যদি এখানে আপনারা আসেন। গুপ্তেশ্বর মন্দির যাওয়ার মাঝে হঠাৎ এক জায়গায় আমাদের ড্রাইভার দাদা গাড়ি দাঁড় করালেন আর ইঙ্গিত করলেন খুব ছোট একটা চালার দিকে। এখানে ভাষাগত একটা বিভেদ আছে বেশ। ওড়িশার ভাষা আমার বোধগম্য নয়, আর এখানকার মানুষজন খুব ভালো হিন্দি বলতে পারেন না। তাই ভাঙা ভাঙা হিন্দিতে ড্রাইভার দাদা যা বললেন সেটার অনুবাদ হলো, এটা হচ্ছে ডালখাই দেবীর মন্দির। স্থানীয় আদিবাসী মানুষ বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য নাকি এই মাকে পুজো করেন। আগে নাকি এখানে এরকম রাস্তা বলে কিছু ছিল না। উঁচু পাথরের ওপর দিয়ে গাড়ি পার করে গুপ্তেশ্বর মন্দিরে যেতে হতো। সেই সময় বহু গাড়ি পিছলে বহু অ্যাক্সিডেন্টও হতো।
পরে স্থানীয় মানুষ বোমা বিস্ফোরণ করে পাথর ভেঙে মাঝখান থেকেই রাস্তা বানিয়েছে। ডালখাই মাকে পুজো দিতে হয় গাছের ডাল দিয়ে, তাই 10 টাকার বিনিময়ে গাছের 2টো ডাল নিয়ে নিলাম। আর আমাদের তরফ থেকে রিতম সেই ডাল অর্পণ করলো ডালখাই মাতার উদ্দেশ্যে। গুপ্তেশ্বর মন্দিরে পৌঁছানোর আগে এই চেকপোস্টে দিতে হবে পার্কিং ফি। রাস্তার দুপাশে পুজোর সামগ্রী কেনার দোকানে ঠাসা। হয়তো শ্রাবণ মাস বলে দোকানের আধিক্য এতটা বেশি। গাড়ি পার্কিং করার পর মন্দিরের প্রধান দরজা পর্যন্ত পৌঁছাতে হাঁটতে হবে আরও 500 মিটার মতো। রাস্তা দিয়ে নামার মুখে এই মন্দিরটাকে ভুলবশত আমরা প্রথম গুপ্তেশ্বর মন্দির হিসেবে ধরে নিয়েছিলাম। আমরা ফাইনালি চলে এসেছি এখন গুপ্তেশ্বর মন্দিরের সামনে। জার্নি স্টার্ট হয়েছিল সকাল 7:30টায়, আর এখন বাজে হচ্ছে সকাল 10:30। মাঝখানে আমাদের ব্রেকফাস্ট করতে একটু টাইম চলে গেছে, ওই জন্য আর 2-1 জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম একটু। তো মোটামুটি ওই 2-2.5 ঘন্টা লাগে আর কি আসতে এখানে। আর গুপ্তেশ্বর মন্দিরে যাওয়ার জন্য এরকম সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। ওপরে উঠে বলছে গুহার মধ্যে আছে মন্দিরটা। এখানে বলছে যে প্রায় 200-রও বেশি সিঁড়ি আছে। 200-রও বেশি সিঁড়ি উঠে তারপর আমাদেরকে মন্দিরটা দর্শন করতে হবে। অলমোস্ট উঠে এসেছি, আর একটুখানি বাকি আছে। খুব একটা কষ্ট হলো না, একটু খাড়াই। এটা হয়তো ফার্স্ট ডেস্টিনেশন বলে ওই জন্য খুব একটা কষ্ট হচ্ছে না আর কি। মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড না, তাই আমি এখানে কোনো ভিডিও নিচ্ছি না। আচ্ছা, এই যে গুপ্তেশ্বর মন্দিরটা, এই মন্দিরটা কিন্তু গড়ে উঠেছে শিব ঠাকুরকে কেন্দ্র করে। বলা হয় যে গুপ্ত, গুপ্ত অর্থাৎ হচ্ছে গোপন বা গুহা, আর স্বর শব্দের অর্থ হচ্ছে শিব। তাই এখানে এই গুপ্তেশ্বর মন্দিরে গুহাতে, গোপন গুহাতে শিবের আরাধনা করা হয়। এবং এই গুপ্তেশ্বর মন্দিরটা শিবের একটি গোপন মন্দির নামেও পরিচিত। কথিত আছে যে প্রভু রাম পঞ্চবটী অরণ্যে যাওয়ার সময় এখান থেকে নাকি গিয়েছিলেন, এবং সেই সময় তিনি এই মন্দিরটা খুঁজে পান এবং সর্বপ্রথম এখানেই হচ্ছে শিবের তিনি পুজো করেছিলেন, এবং সেখান থেকেই এই মন্দিরের গুরুত্ব চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এই যে গুহাতে, মানে এই যে গুপ্তেশ্বরের গুহাতে একটা শিবলিঙ্গ আছে, এবং সেটা দেখার জন্যই মানুষ হচ্ছে এই গুপ্তেশ্বর মন্দিরে আসে। তবে কিন্তু সেই গুহাটার মধ্যে মানে যেহেতু ঢোকার সময় ক্যামেরা অ্যালাউড না, তাই আমি আপনাকে শিবলিঙ্গটা দেখাতে পারলাম। আর এখানকার মানুষের বিশ্বাস প্রত্যেক বছর নাকি এই শিবলিঙ্গটা একটু একটু করে বাড়ে। গুপ্তেশ্বর মন্দিরের গুহাটা আছে, এটা কিন্তু একটা লাইমস্টোন কেভ, মানে চুনা পাথরের। তাই অন্যান্য আর 4-5টা মানে নর্মাল গুহার থেকে এই গুহাটার সৌন্দর্য কিন্তু অনেক বেশি। এখন বাজে হচ্ছে 11টা, মানে আমাদের প্রায় আধ ঘন্টা সময় লাগলো এই গুপ্তেশ্বর মন্দিরটা দর্শন করে আসতে। গুপ্তেশ্বর মন্দির দেখে আমরা এখন যাচ্ছি শবরী নদী দেখতে। শবরী নদীটা হচ্ছে গুপ্তেশ্বর মন্দিরের একদম পাশ থেকেই বয়ে গেছে। আগে যেটা বললাম, গুপ্তেশ্বর মন্দিরের পাশ থেকেই বয়ে গেছে হচ্ছে এই শবরী নদী। স্থানীয় মানুষের কাছে এই নদীটা কিন্তু খুব পবিত্র, আর এটা হচ্ছে মেনলি পাথুরে প্রবাহ নামেও পরিচিত, কারণ বিভিন্ন পাহাড়ি অঞ্চলের মধ্যে দিয়ে বয়ে এসে
এই নদীটা এখান থেকে মানে গুপ্তেশ্বরের মন্দিরের পাশ থেকে গেছে এবং এই নদীটা গিয়ে আরো দূরে গিয়ে মিলিত হয়েছে কোলাব ড্যাম আর মাছকুন্ডা ড্যামে। আর এই কোলাব ড্যাম মাছকুন্ডা ড্যামেও আমরা যাব একটু পরেই। আর আপনারা যে নদীটা দেখছেন এটা একটা ন্যাচারাল বর্ডারের মতো কাজ করছে, যার এই পাশে হচ্ছে উড়িষ্যা আর ওই পাশে হচ্ছে ছত্তিশগড়। আচ্ছা, আমাদের সবরী নদী দেখাও কিন্তু হয়ে গেছে। আর এখানে কিন্তু আরো দুটো কেভ আছে, তার মধ্যে একটা নাম দেওয়া আছে স্বর্গদ্বার কেভ। আমরা এখন ওই স্বর্গদ্বার কেভটা দেখতে যাচ্ছি, আর রাস্তাটা একটু আমি আপনাকে বলে দিচ্ছি। আচ্ছা, এই হয়ে যাচ্ছিল গুপ্তেশ্বর মন্দিরটা, আর এই দিকে হচ্ছে সবরী নদী সোজা। আর এই দেখুন এইখানে এই বোর্ডটা দেওয়া আছে, এটা হচ্ছে স্বর্গদ্বার কেভের রাস্তাটা, আর একটা হচ্ছে বড়াবেদা কেভের রাস্তাটা। এই রাস্তাটা দিয়ে, এই সামনের রাস্তাটা দিয়ে যেতে হবে। স্বর্গদ্বার গুহায় পৌঁছানোর ঠিক আগেই হঠাৎ আমাদের চোখে পড়ল বিরাট একটা সাপ। রাজদীপ জানালো এটা শাখামুটি সাপ এবং এই জায়গাতে খুবই কমন। তবে এর বিষ কিন্তু নিউরোটক্সিক এবং বেশ বিষাক্তও বটে। তবে শিব ঠাকুরের স্থানে সাপের দর্শন পাওয়াতে এই জায়গার গুরুত্ব আমার মতো একজন নাস্তিকের মনেও যে একটু হলেও আলোড়নের সৃষ্টি করেছিল তা বলার অপেক্ষা রাখে না। না না, ঢুকবো না। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এই স্বর্গদ্বার কেভের সামনে। নেহাতে এই মুহূর্তে স্বর্গে যাওয়ার ইচ্ছা নেই, তাই আর এই কেভে আমি প্রবেশ করছি না। বাট এই যে কেভের রাস্তাটা, মানে এর মধ্যে একটা ট্রেকিং হয়, তো সেই রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ এবং একটা অ্যাডভেঞ্চারাসও বটে। তবে এখন কিন্তু এই জায়গাটার মানে এই যে ট্রেকিংটা আগে হতো, সেই ট্রেকটা কিন্তু এখানে আর হচ্ছে না। ছোট করে একটা ট্রেকিং হতো আগে, কারণ ভেতরে দেখছেন রাস্তাটা বন্ধ। তবে আমি একটা ভিডিও দেখেছিলাম ট্রাভেল উইথ কৌশিকের, তো এর মধ্যে যে ওই অ্যাডভেঞ্চারাস যে ট্রেকিংটা হয় সেটা যদি আপনি দেখতে চান তাহলে ট্রাভেল উইথ কৌশিকের ভিডিওটা, মানে কোরাপুটের ভিডিওটা চেক আউট করতে পারেন। আমাদের অনেকটা লেট হয়ে গেছে, তাই আমরা আর ওই আরেকটা যেটা গুহা আছে সেটাই আর যাচ্ছি না। মোরোবা শুনলাম যে ওটা একই রকমই দেখতে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মোটামুটি আমাদের 1 ঘন্টা সময় লাগলো এই পুরো গুপ্তেশ্বর মন্দির, সবরী নদী আর এই স্বর্গদ্বার গুহাটা কমপ্লিট করতে। গুপ্তেশ্বর মন্দির থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য হলো ডুডুমা ওয়াটারফলস এবং তার পাশে থাকা কোলাব ড্যাম। গুপ্তেশ্বর মন্দির থেকে বৈপারগুড়া বলে একটি স্থান হয়ে ডুডুমা ওয়াটারফলসের দূরত্ব 80 কিলোমিটার এবং সেখানে যাওয়ার আগে এই বৈপারগুড়ার একটি হোটেলে আমরা সেরে নেব লাঞ্চটা। এই হলো আমাদের আজকের লাঞ্চের ঠিকানা, বৈপারগুড়ার মা বীরাখাম্বা হোটেল। আমি আর অভি নিয়েছিলাম চিকেন থালি, আর রাজদীপ রিতম ওদের মেনুতে ছিল জিরা রাইস। জিরা রাইসটা ওদের কি যে ভালো লেগেছিল জানি না, তবে বলল শুধু এটা খাওয়ার জন্য ওরা নাকি আরো একবার কোরাপুট আসতে রাজি। আচ্ছা, আমরা হচ্ছে ডুডুমা ওয়াটারফলস যাওয়ার পথে বৈপারগুড়া একটা হোটেল থেকে খাবার খেয়ে নিলাম দুপুরের লাঞ্চটা। এখানে কিন্তু খাবার বেশ সস্তা এবং টেস্টটা বেশ ভালো। চিকেন থালি খেলাম 130 টাকা করে, ভেজ থালি 90 টাকা করে, ফিশ থালি ওই 120 টাকা করে। মানে মোরোবার অনেক সস্তা, আর খাবারের টেস্ট মোটামুটি মানে স্ট্যান্ডার্ড হোটেল বলা চলে। দুপুর 1:30টার সময় লাঞ্চ সেরে আবারও নামলাম বৃষ্টি ভেজা রাস্তায়। দূরে কালচে সবুজ আর কচি কলাপাতার রঙের যে কন্ট্রাস্টটা আমরা বারবার পাচ্ছি, তা থেকে যেন চোখ সরানোর কোনো অবকাশই পাচ্ছি না।
আর বৃষ্টির জল পেয়ে তার উজ্জ্বলতা যেন অন্য মাত্রায় পৌঁছে গেছে। ও আচ্ছা, একটা জিনিস জানানো হয়নি তোমাদের। কোরাপুটের বিভিন্ন জায়গায় বহু আদিবাসী বা ট্রাইবাল লোকজনের বসবাস। এদের মধ্যে প্রধান 3টি উপজাতি হল বন্ডা, গদাবা আর পাজা। কোরাপুট ভ্রমণে এইসব মানুষের জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়া এক উপরিউক্ত পাওনা। তবে আমি দুঃখিত যে সেরাম কোনো মুহূর্ত আমি ক্যামেরায় বন্দি করে রাখতে পারিনি। রাস্তায় একটা ছোট মোড়ে কাম বাজার এলাকায় গাড়ি দাঁড় করালাম কোল্ড ড্রিঙ্কস কেনার জন্য। আরও একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে অধিকাংশ দোকানপাট এবং বাজার সামলাচ্ছেন মহিলারা। ডুডুমা ওয়াটারফলস পৌঁছাবার ঠিক আগেই শুরু হলো অঝোরে বৃষ্টি। সেই বৃষ্টির প্রভাব এতটাই বেশি যে চারপাশ পুরো ঝাপসা। এই ঝাপসা প্রেমে বাইরে যা দেখা যাচ্ছে ওটাই হলো মাছকুন্ডা রিজার্ভার। ঘড়িতে সময় 2:50 আমরা এসে পৌঁছালাম ডুডুমা ওয়াটারফলসে। আর এটা হচ্ছে ডুডুমা ওয়াটারফলসের পার্কিং প্লেসটা। এখানে সব গাড়ি পার্কিং করে রাখতে হচ্ছে। আর এখন কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর এই ডুডুমা ওয়াটারফলসের পার্কিং এর সামনেই এই জায়গাতে একটা টয়লেটও আছে। গুপ্তেশ্বর মন্দির থেকে আমরা চলে এসেছি ডুডুমা ওয়াটারফলসে। ডুডুমা ওয়াটারফলসে আসার পথেই পড়ছে হচ্ছে মাছকুন্ডা ড্যাম। আমরা আবার ফিরতি পথে মাছকুন্ডা ড্যামটা দেখে নেব। তার আগে দেখে নিচ্ছি হচ্ছে এই ডুডুমা ওয়াটারফলসটা। পার্কিং এর ঠিক পাশেই রয়েছে ফলসে যাওয়ার গেট। আর সেই গেটের গায়েই আছে একটা ক্যাফে। আচ্ছা, এইটা হচ্ছে ডুডুমা ওয়াটারফলস যাওয়ার রাস্তাটা। এখানে সামনে এরকম কিছু সিঁড়ি আছে। পাশ থেকে দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। এইখানকার ভিউটা আমি জানি না যে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। এখানে এরকম ভিউ, পুরোটা মেঘ করে আছে, এরকম বৃষ্টি। এর মধ্যেই আমরা চলেছি ডুডুমা ওয়াটারফলস দেখতে। অল্প কিছু সিঁড়ি ভেঙে কিন্তু সামনে এরকম দেখা যাচ্ছে ডুডুমা ওয়াটারফলস এর ভিউ পয়েন্টটা। আর দেখুন অনেকেই এরকম দাঁড়িয়ে আছে, সাথে প্রচন্ড কিন্তু বৃষ্টি হচ্ছে এখানে। ভিউ পয়েন্ট থেকে ডুডুমা জলপ্রপাতের প্রাণে চেয়ে মনে একরাশ হতাশার জন্ম নিল। আজকের কোরাপুট সেগমেন্টের প্রধান আকর্ষণ হলো এই ডুডুমা জলপ্রপাত। আর সেই জলপ্রপাতই যদি মেঘে ঢাকা থাকে তাহলে কারই বা ভালো লাগে। এদিকে হাওয়ার সাথে মিলে বৃষ্টি তার গতি এতটাই বাড়িয়েছে যে তা সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে আমাদের কেশিপালের ছাতা। তাই এই অবস্থায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটাও ভার। আমাদের মনের অবস্থা জানতে পেরে হঠাৎ ঘটল এক আশ্চর্য ঘটনা। এটা নেহাত কপাল নাকি গুপ্তেশ্বর মন্দির থেকে অর্জিত পুণ্যের ফল তা জানা নেই। এক মুহূর্তের জন্য মেঘ সরে গিয়ে আমরা অসাধারণ ভিউ পেলাম ডুডুমা জলপ্রপাত ও তার গতিপথের। অপর পাশে তখনও মেঘের চাদর অটুট। কিন্তু কথায় আছে না, সুখ সময়ের স্থায়িত্ব ক্ষণিকের জন্য। তাই মিনিট দুয়েকের মধ্যেই আবার চারপাশ মেঘে মুড়ে অদৃশ্য হয়ে গেল সবকিছু। অল্প কিছু সিঁড়ি নেমে আমরা চলে এসেছি এই ডুডুমা ওয়াটারফলস এর ভিউ পয়েন্টে। এখানে এখন মেঘে পুরো জায়গাটা ঢেকে গেছে বলে জায়গাটা খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না। বাট এখানে দুটো ওয়াটারফলস এসছে। ডান দিক থেকে যে ওয়াটারফলসটা এসছে এটা হচ্ছে ডুডুমা ওয়াটারফলস, যেটা সৃষ্টি হয়েছে মাছকুন্ডা নদী থেকে। আর এই সাইড থেকে আরেকটা ফলস এসছে ছোট মতো। সেই ফলসটা দুটো ফলস এসে নিচে মিশে এগিয়ে গেছে। আর এই সাইড থেকেও মানে পেছন দিক থেকেও কিন্তু মাছকুন্ডা ড্যামে জলটাই এসছে। তিনটে জায়গার মিলন ক্ষেত্র হচ্ছে এই ডুডুমা ওয়াটারফলস এখানে সৃষ্টি হয়েছে। আর এই ফলসটার গভীরতা কিন্তু 510 ফুট। আর এই জায়গাটা দেখছেন যে এই যে জায়গাটা এগিয়ে গেছে, এটা কিন্তু দেখতে পুরো ক্যানিয়ন টাইপের। মানে এটা অ্যাকচুয়ালি ক্যানিয়ন না, বাট শেপটা কিন্তু অনেকটা ক্যানিয়ন টাইপেরই। ডুডুমা ওয়াটারফলসের এই দিকটা হচ্ছে ওড়িশার মধ্যে, আর ওই পাশটা পড়ে অন্ধ্রপ্রদেশের মধ্যে। আর আমি যাদেরই হচ্ছে ডুডুমা ওয়াটারফলস এর ভিডিও দেখেছি,
তারা প্রত্যেকেই মানে তাদের প্রত্যেকের সিলেবাসে একটা গল্প ছিল, আশুতোষ ভট্টাচার্যের লেখা ডুডুমার ডাক। বাট মানে আনলাকিলি আমাদের সিলেবাসে সেটা ছিল না, কিন্তু আমি গল্পটা পড়েছি। তো ওই যে গল্পটা লেখা হয়েছে সেই গল্পটার প্লট হচ্ছে এই ডুডুমা ওয়াটারফলসকে কেন্দ্র করে। আমি ডেসক্রিপশন বক্সে সেই গল্পটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেই গল্পটা পড়ে নিতে পারেন। আর এই ডুডুমা ওয়াটারফলসের একদম নিচ পর্যন্ত কিন্তু জানা যায়, কিন্তু সেটা হচ্ছে প্রচুর সময় সাপেক্ষ। যারা এখানে শুধু ডুডুমা ফলসে ডে আউটিং এর জন্য আসেন তারা অনেকে কিন্তু এই নিচ অব্দিও যান। এখন বাজে হচ্ছে 3:15, ডুডুমা ফলস দেখা আমাদের কমপ্লিট। খুব বেশি সময় এখানে এক্সপ্লোর করতে পারলাম না এবং কাটাতেও পারলাম না, তার কারণ এত বৃষ্টি হচ্ছে তার জন্য। ফিরতি পথে আমরা এসে দাঁড়ালাম মাছকুন্ড ড্যামে। এখন আমরা চলে এসেছি এই মাছকুন্ডা ড্যামে। মাছকুন্ডা ড্যামে যাওয়ার রাস্তাটা হচ্ছে সামনে এরকম। ডুডুমা ওয়াটারফলস থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি এই মাছকুন্ডা ড্যামে, আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 3:25। মাছকুন্ডা নদীর জলকে ধরে রেখে বানানো হয়েছে এই মাছকুন্ডা ড্যাম। আর এই মাছকুন্ডা ড্যামের জলই চলে গেছে হচ্ছে এই ডুডুমা ওয়াটারফলসের দিকে। 1946 থেকে 1955 মানে প্রায় 9-10 বছর ধরে এই ড্যামটা বানানো হয়েছিল এবং তারপর ফাইনালি এটা চালু হয়েছিল। আর বর্তমানে হচ্ছে এটা ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ সরকারের একটা যৌথ হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। আর এই যে মাছকুন্ডা ড্যাম, এটা কিন্তু একটা আর্থ ফিল্ড ড্যাম নামে পরিচিত। মানে এটা কিন্তু কংক্রিটের বানানো নয়, নুড়ি, বালি, পাথর, সরকি এগুলো দিয়ে মেনলি বানানো হয়েছে এই মাছকুন্ডা ড্যামটা। আর এই মাছকুন্ডা ড্যামে টোটাল 6টা টারবাইন আছে। 120 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় এই মাছকুন্ডা ড্যাম থেকে। আর এই মাছকুন্ডা ড্যামকে নিয়ে একটা স্টোরিও প্রচলিত আছে, যে এই মাছকুন্ডা ড্যাম হওয়ার সময় নাকি এখানকার যে স্থানীয় উপজাতি ছিল পারাজা এবং গদব উপজাতি, তারা নাকি নিজস্ব ভূমি এবং বনভূমি হারিয়েছিলেন এই মাছকুন্ডা ড্যামটা হওয়ার জন্য, আর যার ক্ষতিপূরণ নাকি তারা আজও পাননি। মাছকুন্ডা ড্যাম দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 3:45 আর আমরা এখন যাব হচ্ছে কোলাব ড্যাম দেখতে। মাছকুন্ড ড্যাম থেকে কোলাব ড্যামের দূরত্ব প্রায় 48 কিলোমিটার মতো। আর এই কোলাব ড্যাম আজকে আমাদের শেষ সাইট সিইং এর পয়েন্টও। তাই আমরা সবাই একটা শেষ ভালো যার সব ভালো তার পরিস্থিতির জন্য অপেক্ষা করছিলাম। তবে আমাদের সেই স্বাদে আবহাওয়া এবং বৃষ্টি কিছুটা ব্যাঘাত ঘটালেও রাস্তা এবং রাস্তার দুপাশের সৌন্দর্যের পূর্ণ সমর্থন পাচ্ছিলাম। শহর থেকে দূরে থাকার ফলে আর হাতে হাতে মোবাইলের বহুল ব্যবহার না থাকার কারণেই হয়তো এখানকার বাচ্চাদের একটি সুস্থ শৈশব এখনো টিকে আছে। তার প্রমাণ দিল এই ছবিটা। দুটো সামান্য লাঠি দিয়ে কি সুন্দরভাবে তারা নিজেদের খেলা উপভোগ করছে। হাসিগুলোর মধ্যেও এক ধরনের সহজ সরলতার ছাপ স্পষ্ট, যা আমাদের মন ছুঁয়ে গেল। কোলাব ড্যামের সাথে দূরত্ব যতই কমছিল, চারপাশের সবুজ ততই গাঢ় থেকে গাঢ়তর হচ্ছিল। কোলাব ড্যামের পৌঁছানোর ঠিক আগেই পড়বে একটা ব্রিজ। সেখান থেকে ল্যান্ডস্কেপটা এতটাই সুন্দর লাগছিল যে ড্রাইভার দাদাকে অনুরোধ করে গাড়ি থামালাম। তখনও জানতাম না আমাদের কোরাপুট ভ্রমণের সেরা ফটো সেশনটা এখানেই হতে চলেছে। সামনেই ওখানে দেখা যাচ্ছে ড্যামের গেটগুলো, আর বর্ষার জল পেয়ে চারপাশের এই সবুজ ল্যান্ডস্কেপটা যে কতটা ফাটাফাটি লাগছিল তার কিছুটা হয়তো তোমরা মোবাইলের স্ক্রিনে অনুভব করতে পারছো।
আচ্ছা, আপনি যদি বর্ষাতেও ওই কোরাপুট বেড়াতে আসেন তাহলে কিন্তু একটা পারলে জ্যাকেট, পাতলা জ্যাকেট বা একটু গরম জামা ক্যারি করতে পারেন, কিন্তু কারণ হচ্ছে এখানে যথেষ্ট কিন্তু ঠান্ডা লাগছে এই বর্ষার টাইমে, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এটা হচ্ছে কোলাব ড্যামের একদম সামনেটা, এখানে লেখা আছে আপার কোলাব ড্যাম, দেখতে পাচ্ছেন। আর পাশেই হচ্ছে এখানে আছে টিকিট কাউন্টার। এন্ট্রি গেট থেকে মেইন ভিউ পয়েন্টটা কিছুটা দূরে অবস্থিত, তাই সেখানে গাড়ি করেই যেতে হবে। এই কোলাব ড্যামে প্রবেশের জন্য প্রতিজনের এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা, আর গাড়ির পার্কিংয়ের জন্য চার্জ লাগবে আরও 10 টাকা করে। এখন বাজে হচ্ছে 5:15 আর আমরা চলে এসেছি এই কোলাব ড্যামে। এটাই হচ্ছে আজকে আমাদের কোরাপুট ট্রিপের সেট সাইট সিইংয়ের জায়গা। কোলাব নদীর উপর অবস্থিত বলে এই ড্যামটাকে কোলাব ড্যামই বলছে। এতে টোটাল 4টে টারবাইন রয়েছে। এখানে হচ্ছে টোটাল 320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এটাও একটা ব্রিটিশ প্রজেক্ট। 1993 সালে এই প্রজেক্টটা পুরো কমপ্লিট হয়। কোলাব ড্যামের গায়ে একটা খুব সুন্দর পার্ক আছে। আজকের মতো আর কোথাও দৌড়ঝাঁপে তারা না থাকায় রাজদীপকে নিয়ে আমি চললাম সেই পার্কটায় একবার টহল দিতে। আমি এখন আছি এই কোলাব ড্যামের পাশে একটা পার্কে। এই পার্কটা কিন্তু খুবই সুন্দর আর খুবই কালারফুল। শোনা যায় যে এই পার্কের মধ্যে নাকি 200-রও বেশি প্রজাতির ফুল গাছ আছে। শীতকালে এখানকার মানুষদের জন্য এই জায়গাটা একটা আদর্শ পিকনিক স্পট হিসেবে পরিচিত। কোলাব ড্যাম আমাদের দেখা শেষ, আর এখন আমরা ফিরছি হচ্ছে কোরাপুট বা কোরাপুট টাউনের দিকে। তো এই পর্যন্ত থাকছে আমাদের কোরাপুটের প্রথম দিনের সাইট সিইং এর গল্প। আগামীকাল আমরা যাচ্ছি কোরাপুটের আরো একটা ফেমাস জায়গা দেওমালিতে। তো সেই ভিডিওটা মানে আগামী দিন মানে ডে 2 এর যে ভিডিওটা আসছে সেটাও কিন্তু আপনারা মিস করবেন না। এই ব্লগারের প্যান্টের অবস্থা হলো আপনাদের প্যান্টের অবস্থা। ব্লগাররা খুব দু লাইন করে মুখস্থ করছে। ছবি তুলে দিচ্ছ ভাই। বুক